নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর। আসুন প্রথমে একটা ছবি দেখে নিন। আপনারা যে ছবিটা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাবেন, আপনাদেরকে দেখাচ্ছি ছবিটা। সেই ছবিটা, এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা ভালো করে লক্ষ্য করুন। এই ছবিটিতে আমরা দেখাচ্ছি যে ত্রিপুরা বিজেপির তরফ থেকে এটি পোস্ট করা হয়েছে। এই পোস্টে দেখা যাচ্ছে যে ভারতেই সবচেয়ে কম তেলের দাম বেড়েছে। এবার আসুন দেখে নিই কোন দেশে পেট্রোলের দাম ঠিক কত। মায়ানমারে তেলের দাম বেড়েছে 86.7%, আর এখন প্রতি লিটারে দাম হচ্ছে 1.48 মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় যদি মূল্য ধরেন তাহলে 1 লিটারের দাম মায়ানমারে 160 টাকা। যেখানে মিলিটারি শাসন চলছে সেখানে কিন্তু দাম 160 টাকা। মালয়েশিয়ায় এই ছবিটিতে দেখানো হয়েছে ত্রিপুরা বিজেপির তরফ থেকে যে মালয়েশিয়ায় তেলের দাম বেড়েছে 56.3%। প্রতি লিটার পেট্রোলের দাম এখন ভারতীয় মূল্যে প্রায় 92 টাকা, অর্থাৎ ভারতের থেকে কম। পাকিস্তানে বেড়েছে 54.9% দাম। ভারতীয় মূল্যে প্রতি লিটারের দাম পড়ছে 134 টাকার কাছাকাছি। মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের দাম বেড়েছে 44.55%। মার্কিন মূল্যকে যে তেলের দাম, সেটা ভারতীয় মূল্যের তেলের দামের মোটামুটি 114 টাকার কাছাকাছি। নেপালে তেলের মূল্য বৃদ্ধি হয়েছে 38.2%। এখন নেপালে যা তেলের দাম ভারতীয় টাকায় সেটা প্রায় 114 টাকা। ওই মার্কিন দেশে তেলের দাম যা তা প্রায় সমান। ফ্রান্সের যে তেলের দাম বেড়েছে সেটা হচ্ছে 21.1%। ফ্রান্সে তেলের দাম এখন দাম হচ্ছে 224 টাকা, ভারতের প্রায় দ্বিগুণ ফ্রান্সের তেলের দাম। জাপানে বেড়েছে 9.7% তেলের দাম। জাপানে 1 লিটার তেলের দাম ভারতীয় মূল্যে এখন প্রায় 100 টাকা। আর আজকে কলকাতায় পেট্রোলের দর হচ্ছে 113 টাকা 24 পয়সা। এ তো গেল ভারতের কয়েকজন পড়শি আর আমেরিকা, ফ্রান্স, জাপানের তুলনামূলক তেলের দামের তালিকা। আমরা আমাদের দেশে মাত্র 5% বেড়েছে বলে গর্ব করছি। অন্যান্য দেশের তুলনায় এটা কম বলে প্রচার করা হলেও আমাদের থেকে আগে, মানে আমাদের যে দাম সেটা আগে থেকেই অনেক বেশি করে আদায় করা হয়েছে। তাই তেলের দাম 5% বাড়লেও সেটা প্রায় জাপানের থেকেও বেশি। সেটা নেপালের কাছাকাছি দাম, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি দাম। তাদের দাম অনেক শতাংশ বাড়ার পরেও, ভারতের তেলের দাম 5% বাড়ার পরেও তাদের দামের যদি কাছাকাছি হয়, তাহলে বুঝতে হবে যখন তেলের দাম কম ছিল তখন ভারত সরকার আমাদের কাছ থেকে অনেক বেশি টাকা আদায় করেছে। সে কথা অঞ্জনা কাশ্যপেরা বেমালুম চেপে যাচ্ছেন, এটাও সত্যি। আর সত্যি সত্যি এই জ্বালানির জ্বালায় জ্বলছে দেশবাসী। প্রতি সপ্তাহে এইভাবে যদি 3বার করে দাম বাড়ে, প্রতি 10 দিনে যদি 4বার দাম বাড়ে, সাধারণ মানুষ যাবে কোথায় বলতে পারেন? পেট্রোল ডিজেলের দামের ওপর প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নির্ভর করে। জ্বালানির দাম বাড়লে আনাজ, শাক, সবজি, ওষুধ থেকে শুরু করে যা যা ট্রাকে, লরিতে করে এক জায়গা থেকে অন্যত্র পরিবাহিত হয়, প্রত্যেকটা জিনিসের দাম খুব স্বাভাবিকভাবেই বাড়বে। ট্যাক্সি ভাড়া বেড়ে যায়, অ্যাম্বুলেন্সের খরচ বাড়ে, বাস ভাড়া বাড়ে প্রাইভেট কার এবং 2 চাকা ব্যবহারের খরচও। পৃথিবীর সবচেয়ে বেশি স্কুটার আর মোটর বাইক ব্যবহার হয় ভারতে। প্রায় 221 মিলিয়ন 2 চাকার গাড়ি ভারতে ব্যবহার করেন এই দেশের মানুষ। 221 মিলিয়ন গাড়ি চলে ভারতবর্ষে, 2 চাকার গাড়ি। এটা কিন্তু পৃথিবীর মধ্যে সর্বাধিক। এবং এই গাড়ি ব্যবহার করেন দেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষেরাই। উচ্চবিত্ত মানুষ বা বড় লোকেরা 4 চাকার গাড়ি চাপেন, কিন্তু 221 মিলিয়ন গাড়ি চালান দেশের মানে কম অর্থশালী লোক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত লোকেরা। এমনিতে এই পেট্রোলে ইথানলের যে ভেজাল, তা দিয়ে সরকার 20% মুনাফা আগেই কামিয়ে নেয়। আর এই ইথানল সাপ্লায়ার দেশের একজন হেভিওয়েট মন্ত্রীর পরিবার। তাতে গাড়ির মাইলেজ এবং আয়ু ভীষণভাবে কমে যায়, মেনটেনেন্স খরচ বাড়ে। তার উপরে এইভাবে যদি 1 সপ্তাহের মধ্যে 3বার তেলের দামটা বেড়ে যায় এবং তার সাথে যদি সাধারণ মানুষের রোজগার না বাড়ে, তাহলে সবকা বিকাশ হবেটা কিভাবে? তেলের উপরে ট্যাক্স, সেস, তার উপরে ট্যাক্স ইত্যাদি চাপিয়ে মূল দামের প্রায় দ্বিগুণ হয়ে যায় জ্বালানির খরচ আমাদের দেশে। প্রতি বছর 2.5 লাখ থেকে 3 লাখ কোটি টাকা সরকার এই পেট্রোল আর ডিজেলের থেকে আদায় করে, রোজগার করে। এই বিপুল টাকার সুবিধে সাধারণ মানুষ
পায় কতটুকু? বড় বড় শিল্পপতিদের ব্যাংক লোন মুকুব করতেই তো চলে যায় বেশিরভাগ অর্থ। অথচ এই দেশের মিডিয়া কোন দেশে কত শতাংশ তেলের দাম বেড়েছে তা দেখিয়ে আমাদের তারা বোঝাতে চায় যে দেশে তেলের দাম কত কম শতাংশ বেড়েছে। কিন্তু মিডিয়া এটা দেখায় না শতাংশে বৃদ্ধির পরেও কোন দেশের মানুষকে পেট্রোল ডিজেলের জন্য খরচ বাবদ প্রতি লিটারে কত টাকা দিতে হয়। আমরা আহ্লাদিত হয়ে যাই যখন দেখি মোল্লাদের দেশ বাংলাদেশ, পাকিস্তানে পেট্রোল ডিজেলের দাম আমাদের থেকে কত বেশি। একবারের জন্য নেপাল, ভুটান ইত্যাদি পড়শি দেশের কথা আমরা সে বিচার করি না। এভাবেই আমাদের প্রতিদিন বোকা বানিয়ে রাখে দেশের মিডিয়া আর শাসক দলের লোকজন। আসলে ভারত বহু ভাষাভাষী, বহু সংস্কৃতির দেশ। সবাই মানে যে নিজের মতন সংস্কৃতি, নিজের যে ভাষা তাকে একপাশে সরিয়ে রেখে একসাথে যে প্রতিবাদ করবে, প্রতিরোধে নামবে, সেই রকম ঐক্যবদ্ধ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যেও সেই ঐক্যবদ্ধতা নেই। রাহুল গান্ধী বড় নাকি মমতা ব্যানার্জি বড়, এই লড়াইয়ের পূর্ণ সদ্ব্যবহার করে চলেছে ভারতীয় জনতা পার্টির সরকার। এখন এক নতুন হুজুগ এসেছে, ককরোচ জনতা পার্টি। এটাকে জেনজি আন্দোলনের রূপ দেওয়ার একটা চেষ্টা চলছে বিভিন্ন মহলে, বিভিন্ন জায়গায় এই চেষ্টা চলছে। কিন্তু আমার বিশ্বাস এই ককরোচ জনতা পার্টি আজকের যে ক্রিয়াকলাপ তাতে কিন্তু আমার আন্না হাজারের আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে। আন্না হাজারেও এভাবে সাধারণ মানুষকে আন্দোলনের মধ্যে নিয়ে এসেছিলেন, তারপরে কিভাবে সেই আন্দোলনকে বিজেপির ভোট বাক্সে রূপান্তরিত করেন সেটা আমরা সবাই দেখেছি। এই ককরোচ জনতা পার্টিও কি সেরকম কিছু? আমার কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে। কেন্দ্রের সরকার অ্যান্টি ইনকমবেন্সি থেকে চোখ সরিয়ে দিতে আরশোলা সাজার প্রয়োজন হয়েছে কিনা আমি জানি না ঠিক। তবে যেহেতু এটা কোনো রাজনৈতিক দল নয় এবং সরকারকে লাগাতার প্রশ্নবাণে জর্জরিত করছে, তাই আপাতত একটা মরাল সাপোর্ট তারা পেয়ে যাচ্ছে। তবে আঞ্চলিক দলগুলোর ভূমিকাও কিন্তু ভীষণ ম্যাড়ে ম্যাড়ে লাগছে। তারাও সর্বভারতীয় দলগুলোর সাথে এক হয়ে সব রাজনৈতিক চাওয়া পাওয়া ভুলে, সব সংকীর্ণতাকে একপাশে সরিয়ে রেখে সাধারণ মানুষের জন্য কিছুই করছে না। এই মুহূর্তে দেশের অধিকাংশ রাজ্য বিজেপির দখলে থাকলেও দেশের 60% মানুষ, মনে রাখবেন 60%-এরও বেশি মানুষ আজও কিন্তু বিজেপিকে পছন্দ করেন না। আর এই জায়গাটাই এনক্যাশ করতে পারছে না বিরোধী দলগুলো। আর ঠিক এই জায়গাটা বিরোধীদের যে ছত্রভঙ্গ ভাব, এটাকেই এনক্যাশ করে যাচ্ছে বিজেপি। এইভাবে যদি জ্বালানির খরচ বাড়তেই থাকে আর যদি দেশের মানুষের রোজগার অর্থাৎ দেশের পার ক্যাপিটা ইনকাম যদি ক্রমশ কমতেই থাকে, আমাদের দেশের অবস্থাও কিন্তু আর্জেন্টিনা, ইথিওপিয়ার মতন হয়ে যাবে খুব শিগগিরই। এমনি আমরা খুব সংকটের মধ্যে চলেছি। অনেকে বলছেন সংকট আসছে, আমি বলছি আসছে না, সংকট ঘাড়ের ওপর এসে পড়েছে। আমরা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। এর জন্য এই সরকার যতটা দায়ী থাকবে ততটাই দায়ী থাকবে প্রতিটি সরকার বিরোধী রাজনৈতিক দল। কেউই মানুষের যে কষ্ট, যন্ত্রণা, এইসব লাঘবের জন্য কিচ্ছু করছে না। ভোট এলে তখন বড় বড় বাতেলা আর প্রতিশ্রুতির বন্যা, কাজের কাজ কিছু হয় না। প্রতিদিন মানুষের দুর্দশা বেড়েই চলে। সব নিয়ে আসছি, এসব নিয়ে অনেক যন্ত্রণা আছে, অনেক কথা বলার আছে। আজ ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর। আর এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করেছি জ্বালানির জ্বালায় জ্বলছি আমরা প্রত্যেকেই। এই জ্বালানির দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে, কিন্তু আমাদের রোজগার বাড়েনি। সব রাজনৈতিক দলের একটাই এজেন্ডা, সেটা কি হলো জানেন? সেটা হলো ভোটে জেতা। আর এই ক্ষমতার লোভই সাধারণ মানুষের কাছে ভয়াবহ হয়ে উঠেছে। বিরোধী দলে থাকাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলেছিলেন 4 তারিখে ফল ঘোষণা হলে 5 তারিখ থেকেই পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 10 টাকা কমে যাবে, গ্যাসের দাম 450 টাকায় নেমে আসবে। বিজেপি রাজ্যের ক্ষমতায় এসেছে 3 সপ্তাহ হয়ে গেল,
পেট্রোল ডিজেল মানে গ্যাসের দাম এ তো কমেইনি, উল্টে অনেকটাই বেড়ে গেল, অনেকটাই বেড়ে গিয়েছে এবং আগামী দিনে তা আরও বাড়তে চলেছে। কারণ রাজ্যের বিরোধী দল ভোটে পর্যুদস্ত হয়ে এখনো তারা ঝিমোচ্ছে, হারের ঘোর কাটিয়ে উঠতে পারছে না প্রধান বিরোধী দল, আর তারই ভুক্তভোগী হচ্ছি আমরাই কেউ বিজেপিকে, কেউ তৃণমূলকে, কেউ সিপিএমকে, কেউ নৌসাদ সিদ্দিকিকে, কেউ হুমায়ুন কবিরদের ভোট দিয়েছি নিজেদের যে জীবনযাত্রাটা সুগম হবে এটা ভেবে। এখন বুলডোজারের চাপে আরও বেশি দুর্গম হয়ে উঠেছে জীবনযাত্রা সুগম হওয়ার বদলে। এই প্রসঙ্গে পুরনো একটা গল্প আরও একবার আপনাদেরকে বলেছিলাম আগে একদিন। একটা লোক একটা সসপ্যানে জল ভরে তাতে একটা ব্যাঙ ছেড়ে দিলেন। ব্যাঙটা জলের মধ্যে চুপ করে বসে রইল। তারপর লোকটা সেই সসপ্যানটাকে আগুনের ওপর বসিয়ে দিলেন, আগুনের আঁচে। জল আস্তে 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 গরম হতে শুরু করলেও ব্যাঙটির মধ্যে কিন্তু কোনো পরিবর্তন দেখা গেল না। সে চুপ করে বসে রইল এবং ভাবলো জল বোধহয় এভাবেই ধীরে ধীরে গরম হয়, এবং এই জলের তাপমাত্রাকে সে নিজের শরীরের সাথে ধীরে ধীরে ম্যাচ করে নিতে থাকলো, মানিয়ে নিতে লাগলো। একসময় জল বেশ গরম হয়ে গেলেও ব্যাঙ সেই তাপকে হজম করতে লাগলো অনায়াসে। একসময় জল যখন ফুটতে শুরু করলো, দেখা গেল ওই ব্যাঙটি চুপ করে থাকা অবস্থাতেই মরে গিয়েছে। অথচ জল যখন গরম হতে শুরু করেছিল, ব্যাঙটি তখন লাফ দিয়ে বেরিয়ে আসলে হয়তো প্রাণে বেঁচে যেতে পারত। আমাদের মানে এই দেশবাসীর অবস্থা ওই ব্যাঙটির মতো। জ্বালানি, ওষুধের দাম, চিকিৎসার খরচ, মোবাইলের ব্যবহার খরচ, ব্যাংকে সুদের হার কমে যাওয়া, সব মিলিয়ে আমাদের চারপাশটা ধীরে ধীরে গরম হয়ে উঠছে, উত্তপ্ত হয়ে উঠেছে ভীষণভাবে। ধীরে ধীরে উচ্চবিত্ত ক্রমশ নিম্নবিত্তে পরিণত হচ্ছে, নিম্নবিত্তের জীবনযাত্রার মান মধ্যবিত্তের জীবনযাত্রার মান নিম্নবিত্ত হয়ে গিয়েছে, আর নিম্নবিত্ত তারা একেবারে দরিদ্র হয়ে গিয়েছে। আর দরিদ্রদের ফুটপাতের দোকানপাট, মাথার ওপরের ছাউনিটুকুও বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক দেশ থেকে ধনতান্ত্রিক দেশে রূপান্তরিত হচ্ছে আমাদের দেশ। এটা একটা ট্রানজিশন পিরিয়ড চলছে। যেদিন এই গরিব আর মধ্যবিত্ত শ্রেণী থাকবে না, এদেশে যখন শুধুই বড়লোক থাকবে আর শুধুই গরিব থাকবে, তখন পুরোপুরি আমরা ধনতান্ত্রিক হয়ে উঠব। গরিব আর বড়লোকের মাঝে কোনো শ্রেণী বলে কিচ্ছু থাকবে না। আগামী কয়েক বছরের মধ্যেই সেটা দেখতে পাবেন। যে মিডল ক্লাস একসময় ভারতীয় অর্থনীতির শিরদাঁড়া বলে পরিচিত ছিল, তাদের ক্রয় ক্ষমতার জন্য তাদের কাছে ছুটে আসতো বিভিন্ন বিদেশি কোম্পানি এদেশের মিডল ক্লাসের মার্কেট ধরার জন্য ছুটে আসতো। আজ মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা ক্রমশ কমে যাওয়ার সাথে সাথেই সোনি, নাইকি, এমিরেটস, হুন্ডাই, হার্লে ডেভিডসন, রিবক, অ্যাংলো সুইসের মতন কোম্পানি হয় এ দেশ ছেড়ে চলে গিয়েছে, আর না হয় চলে যাওয়ার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছে। তার বদলে পাড়ার দোকানদারদের পেটে লাথি মারতে চলে এসেছে সুইগি, জোম্যাটো, মিশো, ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট আর অ্যামাজনের মতন কোম্পানিগুলো। ফলে অর্থনীতি যতটা মায়ের ভোগে যাওয়ার কথা ছিল, তার চেয়েও অনেক বেশি ভোগে চলে গিয়েছে রকেটের গতিতে। অথচ দেশের 7-8% মানুষের তাতে কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, 7-8% মানুষের তাতে কিচ্ছু এসে যায় না। তাদের অঢেল টাকা, মার্সিডিজ আর পোর্শে তাদের গ্যারাজে শোভা পায়। গরমের ছুটিতে তারা সুইজারল্যান্ডে বেড়াতে যায়, আর আপনি বাড়িতে এসি থাকলেও ঘড়ির কাঁটা ধরে চালাই একটু স্বস্তি পাবো বলে। গরমটাকে হজম করি, কষ্ট করি। আমাদের সুইজারল্যান্ড ছেড়ে দিন, দার্জিলিং যাওয়ার কথা ভাবতে গেলেও সপরিবারে আমাদের 1 বছর আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আর দেশের এই 7-8% মানুষ, বড় বড় বিজনেস টাইকুন যারা বা রাজনৈতিক নেতা যারা, তারা ছুটি কাটাতে কেউ নরওয়ে যাচ্ছে, কেউ সুইজারল্যান্ডে যাচ্ছে। দেশের 90% মধ্যবিত্তের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে, আর দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের পেটের ভাতটুকু জোটানোর অবস্থাও এই মুহূর্তে নেই। দেশের 20% মানুষ এক বেলা খেয়ে থাকে, আর এসব নিয়ে মুখ খুললেই একটা সিস্টেম রে করে চলে আসবে, দেশদ্রোহী তকমা দিয়ে দেবে। রাষ্ট্র তখন ইউএপি এর মতন আইন প্রয়োগ করে অনির্দিষ্ট কালের জন্য জেলে পুরে রাখবে আমাদের। জীবন তছনছ হয়ে যাবে। তাতে কি? আমরাই তো লোভী। আমরাই তো ভোটের আগে গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম কমবে, ভাতাগুলো দ্বিগুণ হয়ে যাবে, এসবের লোভে পড়ে পরিবর্তন চেয়েছিলাম, পাল্টানো দরকার বলে নৃত্য করেছিলাম। তারপর সব পাল্টে যায়। পাল্টে গেল নীল সাদা রং, পাল্টে গেল গেরুয়া রঙের পতাকা, মানে 3 রঙের পতাকা, লাল রঙের পতাকা, এসব ছেড়ে গেরুয়া রঙের পতাকায় পাল্টে গেল।
কিন্তু আমাদের অবস্থান পাল্টালো না। চারপাশের গরম জল আরো গরম হয়ে উঠছে। আমরা সেটাকেই স্বাভাবিক বলে সহ্য করতে করতে চুপ করে আছি। কবে সেই জল যে ফুটে উঠবে আর কবে আমরা অর্থনৈতিকভাবে মারা যাব এই ব্যাংকটার মতন, তার জন্যই যেন অপেক্ষা করছি। আর আপনারা অপেক্ষা করুন, আগামীকাল সকালে ফলতার ফলাফল নিয়ে প্রসূন গুপ্তের একটি অত্যন্ত জরুরি আলোচনা করতে আসছেন তিনি। আর কাল রাত্রে আসবেন ডাক্তার অরিন্দম বিশ্বাস। এই দুর্বিষহ গরমে সুস্থ থাকার কিছু প্রয়োজনীয় টিপস তিনি আপনাদের দেবেন। আর আপনাদের সাথে আমার দেখা হবে সেই পরশু সকাল 9টায় থার্ড আই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, অন্তত ভালো থাকার ভানটা করবেন, চেষ্টাটা করবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।